আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, ইরানের ক্রমাগত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে নিজেদের কৌশল পরিবর্তন করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সামরিক অভিযানের প্রতি সমর্থন বাড়ানোর পরিষ্কার ঘোষণা দিয়েছে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন, মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই এই বিষয়ে তাদের প্রতিবেদনে নিশ্চিত করেছে সৌদি আরব মার্কিন বাহিনীকে তাদের পশ্চিম উপকূলে অবস্থিত যে কিং ফাহাদ বিমান ঘাঁটি রয়েছে তা ইরানের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে হামলা করার জন্য অনুমতি দিয়েছে। দেখুন, ইরানের শায়দ 136 ড্রোনের বাইরে থাকা, তার রেঞ্জের বাইরে থাকা যে তায়েফের ঘাঁটি রয়েছে, এটি এখন লজিস্টিক সহায়তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে লোহিত সাগরে জেদ্দা বন্দরে মার্কিন বাহিনীর যে রসদ সরবরাহের বিষয়টা, এটা এখন প্রধানত সৌদি আরবের ওই ঘাঁটি থেকে হচ্ছে। দেখুন, সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী খালেদ বিন সালমান এবং মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের উচ্চপদস্থ কর্মকর্তারা দীর্ঘ রুদ্ধদ্বার বৈঠকের পর সৌদি আরবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তটা নেওয়া হয়। বিশেষজ্ঞরা বলছেন, রিয়াদের এই মনোভাব পরিবর্তনের মূল কারণ হলো ইরানের পক্ষ থেকে সৌদি আরবের জ্বালানি অবকাঠামো ও রিয়াদ শহরে চালানো সরাসরি হামলা। দেখুন, পশ্চিমা কর্মকর্তাদের মতে সৌদি আরব এখন ইরানের যে আগ্রাসী আচরণ রয়েছে তার উপযুক্ত জবাব দিতে চায়। নিজেরা না পারলেও যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মাধ্যমে এই জবাবটা দিতে চায়। একইভাবে সংযুক্ত আরব আমিরাত ওয়াশিংটনকে জানিয়ে দিয়েছে তারা একটি দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত এবং যুদ্ধ দ্রুত শেষ করার জন্য যুক্তরাষ্ট্রের উপর কোনো ধরনের চাপ সৃষ্টি তারা করবে না। আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুল বিন জায়েদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিওকে জানিয়েছেন তার দেশ অন্তত 9 মাস ব্যাপী যুদ্ধ করার জন্য প্রস্তুতি রেখেছে। দেখুন, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত দুইটি দেশ সরাসরি এই যুদ্ধে যুক্ত হওয়ার ঘোষণা দিলেও উপসাগরীয় অন্যান্য যে দেশ রয়েছে তারা এখনো কিন্তু এই বড় সিদ্ধান্তকে কেন্দ্র করে দ্বিধা বিভক্তি এবং শঙ্কা কাজ করছে, শঙ্কার মধ্যে রয়েছে। কাতার এবং ওমানের মতো দেশগুলো যুদ্ধে জড়াতে চায় না, তারা উত্তেজনা প্রমোশনের উপর জোর দিচ্ছে। কাতার ইতিমধ্যেই ইরানি হামলায় তাদের যে রাস রিফাইনারির ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে তা মেরামত করতে 5 বছর সময় লাগবে এমনটা ঘোষণা দিয়েছে। তারপরও কিন্তু তারা যুদ্ধে জড়াতে চায় না, কারণ যদি পাল্টা আবার নতুন করে হামলা হয় 17% নয়, তখন 100% উৎপাদন চলে যাবে, যেটা এই কাতারের মতো দেশের পুনরুদ্ধার করতে 20 বছর সময় লাগতে পারে। আর ওই 20 বছরে কাতারের অর্থনীতি শেষ হয়ে কাতারি বিলুপ্তি হয়ে যেতে পারে, যার জন্য কিন্তু কাতার যুদ্ধের ঝুঁকি নিতে চাচ্ছে না। এবং এতদিন ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের দেশগুলোকে দোষারোপ করত যে ইরানের বিরুদ্ধে হামলার জন্য তারা সক্রিয় হচ্ছে না, যার জন্য কিন্তু ট্রাম্প তার সামরিক বাহিনী বড় ভিত্তিতে ব্যবহার করতে পারছেন না। এখন মধ্যপ্রাচ্যের দেশগুলো যখন অনুমতি দিয়েছে যে হ্যাঁ, ঘাঁটিগুলো ব্যবহার করুন, আমরা 8 থেকে 9 মাস যুদ্ধের জন্য প্রস্তুত, তখন ডোনাল্ড ট্রাম্প আবার পিছু হটেছেন। রিসেন্টলি ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে দাবি করেছেন ইরানের বিরুদ্ধে তার সামরিক মিশনে যা যা অর্জন করা দরকার ছিল যুক্তরাষ্ট্র অর্জন করে ফেলেছে। এখন তিনি ইরানের বিরুদ্ধে সামরিক যুদ্ধ বা এই যে অভিযান রয়েছে সেটা গুটিয়ে আনবেন, তার জন্য কিন্তু তিনি কাজ করছেন। যদিও এই ইস্যুটিকে কেন্দ্র করে তিনি পরিষ্কার করছেন না এটি তার চূড়ান্ত সিদ্ধান্ত কি না। তবে মধ্যপ্রাচ্যের দেশগুলো এই যে ইরানের বিরুদ্ধে যে প্রতিশোধ নিতে চায়, সেখানে যুক্তরাষ্ট্র নতুন একটি শর্ত মধ্যপ্রাচ্যের দেশগুলোকে জড়িয়ে দিয়েছে যে এই দুইটি শর্তের যেই শর্তই আপনি মানুন না কেন, যুক্তরাষ্ট্রকে এই পরিমাণ অর্থ অবশ্যই দিতে হবে। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, ইরানের প্রেস টিভি, তুরস্কের সংবাদ মাধ্যম এবং অন্যান্য বড় বড় সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে ডোনাল্ড ট্রাম্প আরব বিশ্বের মধ্যপ্রাচ্যের দেশগুলোকে পরিষ্কারভাবে বলেছে যদি বর্তমানে ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ চলছে সেটা এখনই শেষ করতে চায় আরব দেশগুলো, তাহলে $2.5 ট্রিলিয়ন যুক্তরাষ্ট্রকে সরাসরি দিতে হবে। আর যদি এই দেশগুলো এমন সিদ্ধান্ত নেয় যে এই যুদ্ধটা দীর্ঘস্থায়ী হবে 6 থেকে 7 মাস, তাহলে অবশ্যই $5 ট্রিলিয়ন এই মধ্যপ্রাচ্যের যে দেশগুলো রয়েছে তাদের সমন্বিতভাবে যুক্তরাষ্ট্রের কাছে এই অর্থটা হস্তান্তর করতে হবে, $5 ট্রিলিয়ন। তাহলেই কিন্তু ইরানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী যুদ্ধে যাবে যুক্তরাষ্ট্র, নয়তো কিন্তু তারা যাবে না। দেখুন, প্রথম দফার যে হামলা
বা যুক্তরাষ্ট্রের যে ক্ষয়ক্ষতির বিষয়টা, সেটা একটা বড় ধরনের অ্যামাউন্ট অলরেডি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। যদিও যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল স্বীকার করছে না, তবে বাস্তবতাকে তারা অস্বীকারও করতে পারছে না। মাত্র ১৪ দিনের যুদ্ধেই যুক্তরাষ্ট্রের অন্তত ১০০ থেকে $১৫০ বিলিয়ন খরচ হয়ে গেছে। সেটা সরাসরি সামরিকভাবে। প্রভাবগত বা ব্যবসা বাণিজ্যের দিক থেকে টোটাল হিসাব করলে সেটা আরও বড়। মানে যদি ৬ থেকে ৭ মাস যুদ্ধ যুক্তরাষ্ট্র করতে চায়, যুক্তরাষ্ট্রের সকল গোপন অস্ত্র ব্যবহার করেও সে চূড়ান্ত সাফল্য অর্জন করতে পারবে কিনা তা নিয়ে কিন্তু সন্দেহ রয়েছে। আর এই ক্ষেত্রে যুক্তরাষ্ট্র কোনো ঝুঁকি নিতে চায় না। পরিষ্কার কথা, মধ্যপ্রাচ্যের দেশগুলোকে রক্ষা করার দায় দায়িত্বের অংশ হিসাবে তারা এতদিন যে অর্থ নিয়েছে, সেটা ইরানের মতো দেশের হুমকি মোকাবেলার জন্য যথেষ্ট নয়। তাদের এখন আরো বেশি দিতে হবে, $৫ ট্রিলিয়ন দিতে হবে। আর যদি এখনই তারা এমনটা চায় যে ইরান আর কোনো হামলা করবে না, কোনো সামরিক বা তেল ক্ষেত্রের ক্ষতি হবে না, তাহলে যুক্তরাষ্ট্র নিজের স্বার্থ ক্ষুণ্ণ করে বলতে পারেন যে এখন ইমিডিয়েটলি ইরানের সঙ্গে কোনো যুদ্ধবিরতিতে যাবে। কারণ যদিও যুক্তরাষ্ট্র এখন নিজেদের বিজয় ঘোষণা করলে পৃথিবীর বা অন্যান্য সামরিক বিশেষজ্ঞরা কতটুকু বিলিভ করবে যে এখানে তারা জয়লাভ করেছে, তা নিয়ে সন্দেহ আছে। দেখুন, আমি প্রায় সময় একটা কথা বলে থাকি যে যুক্তরাষ্ট্র হলো এমন একটা দেশ যারা ঘটনার পরিপ্রেক্ষিতে কোনো রিয়াকশন দেয় না। রিয়াকশন দেওয়ার জন্য বিভিন্ন ঘটনা তৈরি করে। এই যে নতুন করে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য $৫ ট্রিলিয়ন দাবি করেছে, এটা কিন্তু ছোট অ্যামাউন্ট নয়, বড় অ্যামাউন্ট। এটা ক্যাশ দেওয়ার ক্ষমতা এই মধ্যপ্রাচ্যের দেশগুলোর এখন বর্তমানে আছে কিনা সন্দেহ। কারণ বৈদেশিক মুদ্রার রিজার্ভ একত্রিত করলেও $৫ ট্রিলিয়ন হবে কিনা সেটাই কিন্তু জটিল বিষয়। আর এখান থেকেই কিন্তু প্রশ্ন আসছে যে ইউক্রেন যেই ফাঁদে পা দিয়েছিল যুক্তরাষ্ট্রের কথায়, এখন কিন্তু দৃশ্যমানভাবে এই প্রশ্নটা আসবে যে মধ্যপ্রাচ্যের এই তেল সমৃদ্ধ দেশগুলো ইউক্রেনের যে পাতা ফাঁদে পা দিয়েছিল তার দিকেই কি হাঁটছে, সেই পথে কি পা দেবে? দেখুন, ইউক্রেন যখন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ শুরু করে তখন যুক্তরাষ্ট্র বিপুল পরিমাণে সহায়তা দেয়। বলা হয় যে প্রায় $৩০০ বিলিয়ন কাছাকাছি যুক্তরাষ্ট্র অস্ত্র নয়তো নগদ অর্থায়ন করেছিল ইউক্রেনকে। এখন ইউক্রেন প্রথম দিকে ধরে নিয়েছিল যে সেগুলো হয়তো ফ্রিতে দিয়েছে, তবে হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প বলেন সেগুলো ফ্রিতে নয়, তোমাদের কাছে অর্থ নেই, এখন তোমরা আমাদের খনিজ সম্পদ দাও। যার জন্য কিন্তু ইউক্রেনের সঙ্গে খনিজ সম্পদ নিয়ে চুক্তি স্বাক্ষর হয়েছে, যেখানে ইউক্রেনের খনিগুলোর এখন বলতে পারেন উল্লেখযোগ্য একটা অংশ যুক্তরাষ্ট্রের হাতে চলে গেছে। এখন এই যে মধ্যপ্রাচ্যের দেশগুলো ইরানের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে দীর্ঘমেয়াদী যুদ্ধে তারা ধাবিত করার প্রচেষ্টা করছে। যুক্তরাষ্ট্র $৫ ট্রিলিয়ন দাবি করছে দীর্ঘকালীন যুদ্ধের জন্য। এখন হঠাৎ করে যদি মধ্যপ্রাচ্যের দেশগুলো এই অর্থ না দিতে পারে, যেটা দেওয়াটা একটা কঠিন, $৫ ট্রিলিয়ন, তাহলে এই মধ্যপ্রাচ্যের যে আরব বিশ্বের তেলের খনিগুলো রয়েছে সেগুলোকে আনুষ্ঠানিকভাবে পার্টনার হয়ে যাবে যুক্তরাষ্ট্র, যে অর্থ দিতে পারছো না, এখন আমাদের জরিমানা হিসাবে এই খনিগুলোর যে পার্টনারশিপ রয়েছে তা দাও। এই সংখ্যাগুলো কিন্তু রয়েছে। এছাড়াও বর্তমানেও যে ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলোরও যে জরিমানা রয়েছে বা ক্ষতিপূরণ রয়েছে, সেগুলোও মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে যে আদায় করবে না যুক্তরাষ্ট্র, তার গ্যারান্টি নেই। লিখে রাখুন, এই যুদ্ধ শেষ হওয়ার পর বা এই যুদ্ধ সীমিত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই ক্ষতিপূরণের বিষয়গুলো মধ্যপ্রাচ্যের এই দেশগুলোর উপর চাপিয়ে দিতে পারে। এই সংখ্যা কিন্তু আছে। দেখার বিষয় আসলে চূড়ান্তভাবে কি হয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।